আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। স্পেনের সামনে অনন্য সুন্দর ইউরোটা স্পর্শ করার একটা সুযোগ আছে এবং স্পেন সংক্রান্ত যতগুলো আলোচনা আমরা করছি ঘুরে ফিরে লামিন ইয়ামাল একেবারে টক অফ দ্য টাউনে থাকছেন। এর পাশাপাশি অনেক বেশি করে লামিন ইয়ামালের ঠিক বিপরীত উইংয়ে খেলা নিকো উইলিয়ামসকে ঘিরে অনেক আলোচনা চলছে। তবে আজকের এই ভিডিওতে এদেরকে নিয়ে আর আলোচনাটা বাড়াতে চাই না। আমি স্পেন এই দলের আরও তিনজন প্রোফাইল সম্পর্কে আলোচনা করতে চাই, যাদেরকে ঘিরে হয়তোবা এই মুহূর্তে ইয়ামালের মতো উন্মাদনা নেই, তবে স্পেন যদি শেষ পর্যন্ত একটা সাকসেসফুল ক্যাম্পেইন শেষ করে এই প্লেয়ারদের কথা অনেক বেশি করে মনে পড়বে। প্রথমত ওয়ান অ্যান্ড অনলি রদ্রির কথা বলতে হবে। রদ্রিকে ওয়ান অ্যান্ড অনলি বলছি একেবারে উপযুক্ত কারণে, কারণ ডিফেন্সিভ মিডফিল্ডে ওই পজিশনটাতে একেবারে পারফেক্ট একজন ডিস্ট্রিবিউটর এবং একই সঙ্গে পুরো গেমের কন্ট্রোলার রোলটাতে রদ্রি যে সাফল্য পাচ্ছেন, তার যে লেভেলটা, সেটা আসলে আমার কাছে মনে হয় সত্যিকার অর্থে আনটাচেবল একটা স্ট্যাটাসের, এবং রদ্রি এই মুহূর্তে নিঃসন্দেহে তার পজিশনে বিশ্বসেরা। ডেকল্যান রাইসও আছেন প্রতিপক্ষ দলে, তবে রদ্রি সত্যিকার অর্থে একটু বিশেষ কিছুই। পুরো টুর্নামেন্টে দেখলাম প্রায় 94%, আরও একবার বলছি 94% পাসিং অ্যাকুরেসিতে একের পর এক ম্যাচ কমপ্লিট করেছেন। গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করেছেন। ডিফেন্সিভ দায়িত্বগুলো প্রতিটা ম্যাচে অসাধারণভাবে পালন করেছেন। প্রতিটা ম্যাচে প্রায় 7.6 হারে বল রিকভার করেছেন, 2.6 হারে ট্যাকল করেছেন। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে রদ্রি একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও তার যদি আপনি হিটম্যাপটা দেখেন, সবসময় হাই অন দ্য পিচ থাকেন এবং রদ্রিকে আপনি অ্যাটাকিং মিডফিল্ডের এমন একটা জোনে অনেক বেশি অ্যাক্টিভ থাকতে দেখবেন, যেটা এই দলটার ওভারঅল অ্যাটাকিং পাওয়ারটা অনেকটুকু বাড়িয়ে দেয়। রদ্রির ক্ষেত্রে আমি প্রায় প্রতিটা সময় বলি, আরও একবার কথাটা রিপিট করছি, ব্যাপারটা শুধুমাত্র গেমের কন্ট্রোল কিংবা ডিফেন্সিভ মিডফিল্ডের পারফরমেন্স নয়, রদ্রি পিচের উপরিভাগে এসে অনেক সময় অ্যাটাকিং মিডফিল্ডার রোলটাও কিন্তু প্লে করছেন। এরপরে যে প্লেয়ারটা সম্পর্কে আলোচনা করব, প্লেয়ারটার নাম ফাবিয়ান রুইস। নিঃসন্দেহে বলা যায় যে এবারের ইউরোতে কোনো একজন মিডফিল্ডার যদি রীতিমতো চমক দেখিয়েছেন, নামটা ফাবিয়ান রুইস হওয়ার কথা। দুটো গোলের পাশাপাশি দুটো অ্যাসিস্ট করেছেন। তার চেয়ে বড় কথা, লেফট সাইডের একটা বিশাল এরিয়া কভার করেছেন। যখনই তার পায়ে বল গিয়েছে, ফাবিয়ান রুইস রীতিমতো নো ননসেন্স ফুটবল খেলেছেন। বারবার করে বলি, ডিরেক্ট ছিলেন, ভার্টিক্যাল ছিলেন, বিন্দুমাত্র সময় নষ্ট করেনি। দলের যে মুহূর্তে যা দরকার সে মুহূর্তে তিনি কিন্তু ঠিকই তা এনে দিয়েছেন। এবং ফাবিয়ান রুইজের ক্ষেত্রে শুরুতে যে কথাটা বলেছি যে চমক জাগা নিয়ে পারফরমেন্স, এটা অনেকের কাছে চমক জাগা নিয়ে মনে নাও হতে পারে, কারণ রুইজ সত্যিকার অর্থে কতটা ট্যালেন্টের একজন মিডফিল্ডার এটা অনেকেরই জানা ছিল। তবে আমরা সেটার প্রকাশটা দেরিতে হলেও একেবারে বিশ্ব মঞ্চে এই টুর্নামেন্টে যেভাবে দেখেছি, সম্ভবত স্পেনের জার্সিতে এর আগে এতটা ভালোভাবে দেখিনি। প্রত্যেক ম্যাচে প্রায় 2টার মতো কি পাস করে দিয়েছেন, ডিফেন্সিভ দায়িত্বগুলো পালন করেছেন, 8টার মতো বল রিকভার করেছেন। সব মিলিয়ে কি ডিফেন্স কি অফেন্স, ফাবিয়ান রুইসকে পাওয়া গিয়েছে স্পেনের ওই স্পটগুলোতে যেখানে না থাকলে হয়তোবা মিডফিল্ডে ওই কন্ট্রোলটা ওভারঅল থাকতো না। এই ফাবিয়ান রুইস সত্যিকার অর্থে অন্যরকম, এক কথায় অসাধারণ। স্পেনের এই দলটা সম্পর্কে আলোচনা করব এবং দানি ওলমোর কথা বলবো না, এটা একেবারে হতে পারে না। 5টা ম্যাচে 3টা গোল করেছেন, সঙ্গে দুটো অ্যাসিস্ট আছে। নিঃসন্দেহে বলা যায় যে শেষ পর্যন্ত স্পেন টুর্নামেন্টটা যদি ভালোভাবে শেষ করতে পারে, এমনকি যদি নাও পারে, তারপরেও কিন্তু এবারের ইউরোর টুর্নামেন্ট সেরা প্লেয়ারদের লিস্টে দানি ওলমো আছেন, খুব ভালোভাবেই আছেন। 5টা ম্যাচে গড়ে 68 মিনিট করে মাঠে ছিলেন এবং সেখান থেকে 5টা গোল প্লাস অ্যাসিস্ট করেছেন, অর্থাৎ প্রতি 68 মিনিটে একটা করে গোলে কন্ট্রিবিউট করেছেন। দানি ওলমো ওই কি রোলটা প্লে করেছেন যেটা সত্যিকার অর্থে স্পেনে অনেক জাতীয় দলের টুর্নামেন্টে একেবারে মিসিং পয়েন্ট ছিল। আরও যদি ক্লিয়ারলি বলি, স্পেন টুর্নামেন্টে অনেকগুলো গোল করবে, এটা এই টুর্নামেন্টের আগে খুব একটা বেশি স্বাভাবিক ব্যাপার ছিল না। মিডফিল্ডে কন্ট্রোলটা রেখে 1-0 ব্যবধানে অনেকগুলো ম্যাচ তারা কিন্তু বড় বড় টুর্নামেন্টে বের করে এনেছে। তবে স্পেনের বেস্ট একটা পিরিয়ড আমি দেখেছি সেই 2008, 9, 10, 12 ওই সময়টার কথা বলছি। ওই সময় ফাইনাল থার্ডে একজন ডেভিড ভিয়া ছিলেন, ফার্নান্দো তোরেসের মতো কিন্তু প্লেয়াররা ছিলেন। ওই রকম গোল স্কোরার যখন সেভাবে আসছিলেন না, তখন গত কয়েক বছর ধরে এটা স্পেনের জন্য একটা বড় সমস্যার কারণ ছিল। দানি ওলমো কোনোভাবে নাম্বার 9 কোনো একজন প্লেয়ার নন, তারপরও তিনি কিন্তু এগিয়ে এসেছেন, গোল স্কোরিংয়ের দায়িত্বটা নিয়েছেন, অ্যাসিস্ট মেকিংও করেছেন। পেদ্রি যদি ইনজুর না হতেন তাহলে ওলমো হয়তোবা সুযোগও পেতেন না। তবে তার অসাধারণ বল কন্ট্রোল, তার কুইক থিঙ্কিং, ফিনিশিং অ্যাবিলিটি, প্রেসিশন, সকল কিছুর প্রমাণ পাওয়া গেল এই দানি ওলমো এবারের ইউরোর পর নিঃসন্দেহে ইউরোপের আরও বড় ক্লাবগুলোর দৃষ্টিতে চলে আসবেন। এর আগেও ছিলেন, তবে এবার অনেক বেশি করে আসবেন। এই তিনজন আরও একবার ফাইনালে স্পেনের জন্য কি রোল প্লে করতে পারেন, ইয়ামালের পাশাপাশি, নিকোর পাশাপাশি, এদের দিকেও চোখ রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।